নমস্কার, আমি তানিয়া ফাহুম। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো কোর্স নাম্বার 508 এর ব্লক 3 লেকচার নাম্বার 87 স্কিল ডেভেলপমেন্ট ইন ওয়ার্ক এডুকেশন পেপার ম্যাশে অর্থাৎ কর্মশিক্ষায় দক্ষতার বিকাশ কাগজের মণ্ড তৈরি। আমরা প্রথমে জেনে নিই যে এই আজকে আমরা যে কাগজের মণ্ড তৈরি মূলত শিখব সেখানে আমরা তার মধ্যে কি কি জিনিস জানবো। প্রথমত শিক্ষার্থীদের কাগজের মণ্ড তৈরি করতে শেখানোর উদ্দেশ্য। আমরা যখনই কর্মশিক্ষায় কোনো জিনিস শিক্ষার্থীদের তৈরি করতে শেখাবো অবশ্যই সেখানে আমাদের কিছু উদ্দেশ্য থাকবে। তো সেই উদ্দেশ্যগুলো কি কি এই কাগজের মণ্ড তৈরি করার ক্ষেত্রে সেটা আমরা প্রথমে জানবো। দ্বিতীয়ত এই যে কাগজের মণ্ড বা পেপার ম্যাশে এর উপকরণ এবং সরঞ্জামগুলো এটা বানানোর জন্য কি কি লাগবে। তৃতীয়ত পদ্ধতি অর্থাৎ কিভাবে আমরা কাগজের মণ্ড তৈরি করব। চতুর্থত কিভাবে পেপার ম্যাশে ক্লে ব্যবহার করব। যে কাগজের মণ্ডটা আমরা তৈরি করব সেটাকে আমরা কিভাবে কোনো জিনিস বানাবো সেটা আমরা দেখব। আর সহজ পদ্ধতিতে কাগজের মণ্ড দিয়ে পুতুল তৈরি এটাও আমরা জানবো। প্রথমত শিক্ষার্থীদের কাগজের মণ্ড তৈরি করতে শেখানোর উদ্দেশ্যগুলো কি কি। শিক্ষার্থীদের কাগজের মণ্ড তৈরি করতে সক্ষম করে তোলা। যেহেতু কর্মশিক্ষার একটা উৎপাদনাত্মক দিক আছে তাই অবশ্যই সে কাগজের মণ্ডটা তৈরি করতে শিখবে, তার এই স্কিল অর্থাৎ এই দক্ষতার জায়গাটা প্রকাশ পাবে, যেটা হলো একটা উদ্দেশ্য। দ্বিতীয়ত শিক্ষার্থীদের কাগজের মণ্ড দিয়ে বিভিন্ন রকম পুতুল তৈরি করতে সক্ষম করে তোলা। শুধু কাগজের মণ্ডটাই তারা বানাবে না, কিভাবে সেটাকে ব্যবহার করে শুধু পুতুল নয় আরো অন্যান্য জিনিস তারা বিভিন্ন ক্রাফট বিভিন্ন হস্তশিল্প বিভিন্ন হাতে তৈরি জিনিস তৈরি করতে পারে সেটাও কিন্তু শেখানো এর উদ্দেশ্য। তৃতীয়ত শিক্ষার্থীদের নান্দনিক দিকের বিকাশ ঘটানো। যেহেতু তারা কাগজের মণ্ড তৈরির সঙ্গে সঙ্গে একই সঙ্গে সেটা দিয়ে কিছু পুতুল বা অন্য কোনো জীবজন্তু সেটা তৈরি করছে, তার জন্য কিন্তু তাদের যে অ্যাস্থেটিক দিক আছে সেটাও কিন্তু তাদের বিকাশ ঘটবে, এটাও একটা উদ্দেশ্য। শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। আমরা এই যুগে যে প্লাস্টিকের তৈরি নানা জিনিস ব্যবহার করি, প্লাস্টিকের পুতুল, সেগুলো যেমন আমাদের শরীরের পক্ষে শিশুদের শরীরের পক্ষে হানিকারক, একই সঙ্গে সেটা কিন্তু আমাদের পরিবেশ দূষণও বাড়িয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে এই যে কাগজ আমরা ফেলে দিই বা যে কাগজ সহজেই কিন্তু নষ্ট করা যায় অর্থাৎ সে প্লাস্টিকের মতো বছরের পর বছর দূষণ সৃষ্টি করে না, সেই কাগজের দ্বারা একই রকমভাবে তারা কিভাবে সুদৃশ্য বিভিন্ন জিনিস বানাতে পারে এটা যখন তারা শিখবে তাদের মধ্যে কিন্তু একই সঙ্গে ওই পরিবেশ সচেতনতার দিকটা তাদের মধ্যে তৈরি করা। কাগজের মণ্ড তৈরি করার আগে আমরা জানবো যে দু ধরনের কাগজের মণ্ড তৈরি হয়। একটা হলো যেটা হলো পেপার ম্যাশে ক্লে অর্থাৎ যেটা ক্লেটা শুনেই আমরা বুঝতে পারছি যে যেটা কাদার তালের মতো সেরকম, আর অন্যটি পেপার ম্যাশে অর্থাৎ কাগজ দিয়ে তৈরি কিন্তু সেটা কাদার তালের মতো হয় না, কিন্তু ওটা দিয়েও নানা রকম জিনিস বানানো যায়। যেমন আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে উপরের যে দুটো জিনিস সেটা কিন্তু ক্লে দিয়ে তৈরি, বিশেষত প্রথম যে দুটো পুতুল দেখতে পাচ্ছি, কিন্তু নিচের যে পেঁচা আছে মুরগি আছে এগুলো কিন্তু ক্লে দিয়ে তৈরি নয়। আমরা এই দুটো জিনিসই বানানো শিখবো। এখন জেনে নিই কি কি সরঞ্জাম বা কি কি উপকরণ লাগছে। প্রথমত যে আমরা সাধারণ যে টিস্যু ব্যবহার করি সেই টিস্যু অথবা খবরের কাগজও হতে পারে, পুরনো খবরের কাগজ, যে কোনো জিনিসই আমরা নিতে পারি। আর কি লাগছে, জল, দুটো বড় সাইজের বাটি লাগছে যাতে আমরা এই জিনিসগুলো তৈরি করব তার জন্য আমাদের লাগবে। আর লাগছে জয়েন্ট কম্পাউন্ড, সাধারণ দোকানে যে সাধারণ জয়েন্ট কম্পাউন্ড সেটাই কিন্তু লাগবে, যে নানা রকম পারফিউম বা বিশেষ কোনো তার গুণ আছে এই ধরনের কিন্তু নয়, বা গুঁড়োর আকারে যেটা পাওয়া যায় সেটাও নয়, লিকুইড যে জয়েন্ট কম্পাউন্ড সেটাই আমাদের লাগবে। আর লাগছে কিছু পরিমাণ ময়দা এবং লাগছে পিভিএ গ্লু, এটাও আমরা সহজে কোনো দোকানে কিনতে পাবো। এবার আমরা দেখি যে কিভাবে পেপার ম্যাশে ক্লে তৈরি করব। প্রথমে আমরা একটি বড় বাটিতে টিস্যু পেপার রেখে জল দিয়ে ভিজিয়ে নেব। টিস্যু পেপারের মাঝের যে কার্ডবোর্ডের রোলটা থাকে সেটা আমরা বের করে নেব এবং জল দিয়ে ভালো রকম জল দিয়ে সেটাকে ভিজিয়ে দিতে হবে।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কিন্তু জল দিয়ে টিস্যু পেপারটাকে ভিজিয়ে দেব ঠিক এইভাবেই, এবং আমরা পরিমাণ মতো জল দেব। আমরা যেন অল্প জল দিলাম তা নয়, যেন পুরো কাগজ বা টিস্যুগুলো যেন পুরোপুরি ডুবে যায় সেই রকম পরিমাণ মতো জল দিতে হবে। এবার আমরা কি করব, কাগজ ভিজে গলে গেলে হাত দিয়ে চেপে যতটা সম্ভব জল বার করে দিয়ে অন্য পাত্রে রাখা হবে। অর্থাৎ কি, ওই জলটা আমরা হাত দিয়ে ভালো করে চিপে বের করে দিয়ে ভেজা অথচ শুকনো যে কাগজগুলো পাওয়া গেল, যে টিস্যুগুলো, সেগুলো আমরা অন্য একটা পাত্রে রাখবো। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা এই কাজটা করব। যতটা সম্ভব জল বের করা যায় আমরা কিন্তু সেটার চেষ্টা করব, না হলে কিন্তু আমরা যে কাগজের মণ্ড তৈরি করব সেটা কিন্তু ভালো হবে না। পরবর্তী স্তরে আমরা এবার যে যে উপকরণ নিয়েছিলাম সেগুলোকে একসঙ্গে মেশাবো। কি কি? এই যে কাগজের মণ্ডগুলো আমরা ছেঁকে তুললাম, সেখান থেকে 1.5 কাপ কাগজের ভেজানো কাগজ, তার সঙ্গে যে জয়েন্ট কম্পাউন্ড নিয়েছিলাম সেটা 1 কাপ, 3/4 কাপ আঠা, যে আঠা নিয়েছিলাম পিভিএ গ্লু সেটা, এবং 1/2 কাপ ময়দা মেশাবো। এবং যদি আমরা, যেহেতু এটা কাগজের তৈরি জিনিস, তাই সেক্ষেত্রে আমরা যাতে কোনো পোকামাকড় না লাগে সেজন্য আমরা কোনো পোকামাকড় প্রতিরোধকারী কোনো রাসায়নিকও সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা দেখে নেব কিভাবে এগুলো মেশাবো। এই যে মিনারেল অয়েল দেওয়া হচ্ছে, এটা অপশনাল, আমরা চাইলে নাও দিতে পারি। এবং আমরা যে 1/2 কাপ ময়দা সেটাও দিয়ে দেব। এবার আমরা এই মিশ্রণটিকে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না তা মানে কাদার তালের মতো হয়ে যায়, অর্থাৎ সেটা একটা আটার ডো যেমন হয় অনেকটা সেরকম হয়ে যাবে। এবং আমরা কিভাবে মেশাবো সেটা দেখে নিই, যে আমাদের অনেকক্ষণ ধরে এটা আমরা যন্ত্রের সাহায্য নিতে পারি বা কোনো হাতার সাহায্যেও করতে পারি, কিন্তু হাতার সাহায্যে করলে অনেক বেশি সময় লাগবে। সেক্ষেত্রে যন্ত্রের সাহায্য নিলে আমরা যন্ত্রটাকে সবসময় কিন্তু এভাবে বৃত্তাকারে ঘোরাবো, তাহলেই কিন্তু ঠিকঠাক হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে হাতের তুললে কাদার যখন তৈরি হবে তখন এরকম ঠিক আটা, রুটির জন্য যে আমরা আটা মাখি ঠিক সেরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের যে পেপার ম্যাশে ক্লে, এটা দিয়েই আমরা সহজে কোনো জিনিস বানাতে পারবো। এবার আমরা দেখব যে কিভাবে এই যে আমরা কাগজের মণ্ডটা তৈরি করলাম পেপার ম্যাশে ক্লে, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করে নানা রকম জিনিস তৈরি করব। প্রথমে আমরা একটা ছাঁচ নির্বাচন করতে হবে। কেমন ছাঁচ? এক্ষেত্রে আমরা সাধারণত যে অন্য কোনো জিনিস বানাতে গেলে যেমন ধাতব ছাঁচ ব্যবহার করি তা নয়, একটা কাগজের বা একটা কার্ডবোর্ডের ছাঁচ ব্যবহার করতে পারি। এর ছাঁচের ভিতরে নয়, এর বাইরের দিকে আমরা এটা লাগাবো এবং লাগিয়ে আমরা সেটা দিয়ে কোনো নিজের পছন্দ মতো জিনিস ব্যবহার করব। এখানে আমরা একটা পুতুলের মুখের অবয়ব আমরা তৈরি করার চেষ্টা করব। তার জন্য আমরা একটা পিচ বোর্ডের বা কার্ডবোর্ডের কাগজ নিয়েছি এবং কাগজটি খুব একটা শক্তও নয় আবার খুব একটা নরমও নয় কিন্তু। এবার আমাদের কি করতে হবে, এই যে ছাঁচটা নিলাম বা এই যে কার্ডবোর্ডের যে অবয়বটা আমরা নিলাম তার গায়ে ওই কাগজের মণ্ড দিয়ে পুরোটা আমরা ঢেকে দেব। যেমন জিনিস আমরা যা জিনিস তৈরি করতে চাইছি সেই রকম আকার আমরা দেব। এইভাবে আস্তে আস্তে আমরা পুরো কিন্তু জিনিসটা এই কাগজের মণ্ড দিয়ে ঢেকে দেব। এবং যদি আমাদের মনে হয় যেটা আরো একটু পুরু করার দরকার আছে, তাহলে আমরা আরো একটা লেয়ারের উপরে দিতে পারি। যখন আর কোনো জায়গায় কোনো রকম ফাঁক দেখা যাচ্ছে না, তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা, এই স্তরটা, এই পর্যায়টা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে এই যে অবয়বটা দিলাম, আমাদের দুটো কানের আকার ছিল, তার সঙ্গে তার চোখ, ঠোঁট, মুখ যদি আমরা অন্য কিছু বানাতে চাই সেজন্য আমরা ওই কাগজের মণ্ড দিয়েই বানিয়ে ওর গায়ে আবার লাগিয়ে দেব। এখানে দুটো ছোট্ট গোল বৃত্তের মতো আমরা তৈরি করে, গোলাকার বলের মতো তৈরি করে সেটা চোখ তৈরি করে আমরা লাগিয়ে দেব এবং একটি নাকও করে দেব। এবং এই যে আমরা যে চোখ নাকগুলো বানাচ্ছি এগুলো যে ঠিকঠাকভাবে যেন ওতে বসে যায়, কোনো মুহূর্তে পরে যেন ছেড়ে না যায়, সেরকম কিন্তু আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যেন খুব জাস্ট উপরে আলগা করে বসিয়ে দিলাম, পরে যখন সেটা শুকিয়ে ছেড়ে গেল, তাহলে কিন্তু হবে না। এরপর আমরা পছন্দ মতো এর গায়ে যা রং করতে চাই সেটা করব, কিন্তু তার আগে যেটা বানালাম সেটাকে আমাদের ভালো মতো শুকিয়ে নিতে হবে। এবং সেটা কতক্ষণ? অন্তত 1 দিন। যখন সেটা ভালো রকম শুকিয়ে যাবে তখনই আমরা ওর উপরে রং করে নেব।
যখন দেখব শুকিয়ে পুরো হালকা হয়ে গেছে জিনিসটা আরও, এবং তখন আমরা উপরে রং করে নেব। তৈরি হয়ে গেল আমাদের কাগজের মণ্ড বা পেপার ম্যাশে ক্লে দিয়ে তৈরি পুতুল। আমরা পেপার ম্যাশে ক্লে কিভাবে বানায় সেটাও শিখলাম, এবং তা দিয়ে কিভাবে পুতুল তৈরি করব সেটাও কিন্তু আমরা শিখলাম। এবার আমরা দেখব যে কিভাবে আরো সহজ পদ্ধতিতে আমরা পেপার ম্যাশে তৈরি করতে পারি। তার জন্য আমাদের ওই একই উপকরণ প্রায় লাগছে যা আমাদের আগে লেগেছিল, এবং এক্ষেত্রে আমরা খবরের কাগজ ব্যবহার করছি, যেটা আমাদের বাড়িতে আরো সহজে উপলব্ধ এবং আমরা সাধারণত ফেলে দিই। তো সেই খবরের কাগজ ব্যবহার করে এবার আমরা আরেক ধরনের কাগজের মণ্ড দিয়ে পুতুল তৈরি করা শিখব। প্রথমে খবরের কাগজগুলো সরু ফিতের আকারে কেটে নিতে হবে। লম্বা লম্বা যেমন ফিতে হয় সেরকম আকারে আমরা কেটে নেব। মোটামুটি 1 ইঞ্চি তার চওড়া হবে, এবং কাগজটা যতটা বড় তত বড় বড় আমাদের ফিতের আকারে এরকম আমরা পেয়ে যাব। এরপর আমরা কি করব? এরপর আমরা ময়দা ও জলের মিশ্রণ তৈরি করতে হবে, এবং ওই মিশ্রণে আঠা মেশাতে হবে। আমরা যে আগে যে জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেরকম ভাবেই এখানে ময়দা এবং জলের একটা মিশ্রণ করব, কিন্তু আগে আমরা সবগুলো একসঙ্গে মিশিয়েছিলাম, এখানে কিন্তু আমরা শুধু ময়দা আর জলের মিশ্রণ করব, যেটা একটু পাতলা হবে, এবং তাতে আমরা আঠাও দিয়ে দেব। এক্ষেত্রেও আমরা প্রয়োজনে রাসায়নিক ব্যবহার করতে পারি, যাতে জিনিসটা অনেক দিন ধরে থাকে এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। আমরা দেখে নেব যে কিভাবে আমরা জিনিসগুলো মেশাবো, অন্যান্য উপকরণগুলো, এবং তার ঘনত্বটা কেমন থাকবে। এই ময়দা আর জল মেশানোর পর ঠিক এরকম থাকবে, এবং এর সঙ্গে আমরা এরপর আঠাও মিশিয়ে নেব। দেখা যাচ্ছে এটা কিন্তু একদমই গাঢ় নয়, প্রায় জলের মতো, যে জলের যে ঘনত্ব প্রায় সেরকম। পরবর্তী স্তরে আমরা কি করব? ওই যে ফিতের মতো কেটে রাখা খবরের কাগজগুলো সেগুলো দ্রবণে ডুবিয়ে তুলে নিতে হবে, এবং বাড়তি জল ঝরিয়ে নিতে হবে। অর্থাৎ ওই যে কাগজের টুকরোগুলো আমরা কেটেছিলাম, খবরের কাগজটা, সেগুলোকে আমরা এই ময়দা এবং জলের যে দ্রবণ এবং তার সঙ্গে যে আঠা মেশানো, তাতে আমরা ডুবিয়ে নেব, এবং তুলে এটা আর মুড়ে কিন্তু আমরা এর জল ঝরাবো না। আমরা জাস্ট হাত দিয়ে আস্তে করে তার গায়ে যে বাড়তি এই যে মিশ্রণটা লেগে আছে সেটা আমরা ফেলে দেবো। অর্থাৎ সেটা থেকে তুলে একটু যতটা শুকিয়ে নেওয়া যায়, তাহলে খুব শুকিয়ে না, একটু ওটা তো ভিজে ভিজেই থাকবে। আমরা দেখে নিই যে কতটা আমরা জল ঝরাবো। এইভাবে কাগজটাকে একদিক থেকে অন্যদিকে নেব, এবং তারপর তুলে নিয়ে একবার জাস্ট দুটো আঙুল দিয়ে, আমার বুড়ো আঙুল এবং তর্জনী, বাঁ হাতে যদি আমরা কাগজের ফিতেটা এখানে যেমন ধরে আছি, তেমন যদি নিজের ডান হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে একবার হাতটা আমরা ওই কাগজের ফিতের উপর থেকে নিচে নামিয়ে দেব, যাতে বাড়তি জল আলাদা করা যায়। এরপর কি করব? একটি ফোলানো বেলুনের চারিদিকে এই কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। এখানে আমরা একটা ফোলানো বেলুন ব্যবহার করছি। আমরা চাইলে অন্য যে কোনো জিনিস, কোনো কার্ডবোর্ডের তৈরি কোনো জিনিস, বা আমরা যে জিনিস যেরকম আকারের কোনো জিনিস বানাতে চাই সেরকম কিছু একটা নিতে পারি। তবে এক্ষেত্রেও কিন্তু আমরা এর বাইরের অংশেই কাগজের মণ্ড ব্যবহার করব, যেমনটা আমরা পেপার ম্যাশে ক্লের ক্ষেত্রেও করেছিলাম, ভিতরে কিন্তু নয়। এটা কিন্তু পেপার ম্যাশে ক্লের অন্যতম বৈশিষ্ট্য। আমরা যখন অন্য কিছু কাদা বা মোমবাতি এসবের কিছুর আমরা যখন কোনো জিনিস পুতুল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা যখন ছাঁচ ব্যবহার করি, তখন আমরা সাধারণত ছাঁচের ভিতরে জিনিসটাকে ভরে দিই। এক্ষেত্রে কিন্তু আমরা ছাঁচের বাইরে দেব। কিভাবে দেব? এই কাগজগুলো পুরো বেলুনটা একটা একটা করে দিয়ে আমরা ঢেকে দেব। আমরা দেখলাম এখানে কিন্তু আমরা একটা স্তর দিচ্ছি না, আমরা 3টে স্তর দিলাম। প্রয়োজনে আরো বেশি বাড়াতে পারি। অর্থাৎ একটা স্তর দিলে তো বেলুন পুরোপুরি ঢাকবে না, দুটো স্তর দিলেও একটা ঠিকঠাক দেখতে লাগবে না। মোটামুটি 3টে বা তার বেশি স্তর আমরা এরকম কাগজ দিয়ে ঢেকে দেব, এবং যখন কাগজগুলো দিয়ে ঢাকবো তখন আমরা খেয়াল রাখবো সেগুলো যেন একটা নির্দিষ্ট মানে একই রকম ভাবে সাজানো থাকে। যে একটা কাগজ আমি উপরে লম্বা দিলাম, পরের ফিতেটা আমরা সেটাকে ক্রস করে দিলাম, আরেকটা বাঁকিয়ে দিলাম, এরকম নয়। যদি একই রকম দিই তাহলে কি আমরা যখন এর উপরে কোনো জিনিস আঁকবো, এটাকে যখন রং করব, তখন কিন্তু সেটা দেখতে সুন্দর লাগবে। এরপর কি করব? আমরা এই যে বেলুনটাকে নিয়েছিলাম, বলের আকার বেলুনটা, বা সেটাকে আমরা অন্তত একদিন রোদে শুকাতে দেব। অন্তত একদিন, তার বেশি সময় যদি লাগে শুকাতে তাহলে কিন্তু
তার বেশি সময় দিয়ে আমাদেরকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেছে কিভাবে পরীক্ষা করব? আমরা যখন বেলুনের গায়ে যখন বা বেলুনটার গায়ে যখন আঙুল দেব, বেলুন অবস্থায় সাধারণ, তখন সেটা অনেকটা নরম, এবং বেলুনের গায়ে যখন এই ভিজে কাগজগুলো দিয়েছিলাম তখনও সেটা নরম ছিল, কিন্তু শুকিয়ে গেলে এটা পুরো একদম কঠিন হয়ে যাবে। তখনই আমরা বুঝবো যে এটা সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে গেছে। তো আমরা এভাবে পরীক্ষা করে নেব আঙুল দিয়ে যে সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে কিনা। এরপর শুকিয়ে গেলে আমরা পছন্দ মতো রং করে নেব। আমার এটা দিয়ে যা বানাতে ইচ্ছে হবে আমি সেরকম ধরনের রং করে নেব। এবং রং করার যে নিয়ম, যে প্রথমে প্রাইমার ব্যবহার করা, তার উপরে রং করা, সেই নিয়ম অনুযায়ী আমরা রং করে নেব। এবং আমরা এখানে একটা সুন্দর শোপিস তৈরি করা দেখে নিলাম, যেটাকে অনেকটা বলের মতো দেখতে। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন রকম জিনিস তৈরি করে বাড়িতে সাজানোর জন্য তৈরি করতে পারি। এই যে আমরা কাগজের মণ্ড তৈরি করলাম, তার বিশেষ দিকগুলো আমরা জেনে নেব। প্রথমত, যে আমরা কি বলা হচ্ছে, কারুশিল্পের জন্য 3 রকমের মণ্ড তৈরি করা যায়: পুরনো কাপড় থেকে, খড় থেকে এবং কাগজ থেকে। এইভাবে যে নানা রকম জিনিস দিয়ে পুতুল তৈরি সারা বিশ্বে কিন্তু এটা প্রচলিত আছে, এবং নানা রকম যে পুরনো জিনিস ব্যবহার করেও সুন্দর সুন্দর পুতুল তৈরি করা যায়, সেক্ষেত্রে 3 রকমের জিনিস দিয়ে আমরা এরকম মণ্ড তৈরি করতে পারি। একটা হলো পুরনো কাপড়, খড় এবং কাগজ থেকে। আমরা যদি লক্ষ্য করি দেখব 3টে জিনিসের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। কাপড়, খড় কিংবা কাগজ 3টেই কিন্তু উদ্ভিদজাত। অর্থাৎ আমরা এই যে জিনিসগুলো ব্যবহার করি দৈনন্দিন জীবনে, আমরা ধান নিয়ে নেওয়ার পর খড় ফেলে দিই, কাগজ আমাদের যে খবরের কাগজ সেটা ব্যবহার করার পর ফেলে দিই, পুরনো কাপড় ফেলে দিই, সেগুলো নিয়েও কিন্তু আমরা অনেক কিছু নতুন কোনো জিনিস নিয়ে নয় বা অনেক কিছু ব্যয়বহুল জিনিস নিয়ে নয়, সেগুলো দিয়েও কিন্তু আমরা সহজে মণ্ড তৈরি করতে পারি এবং পুতুল তৈরি করতে পারি। তবে এর মধ্যে সবচেয়ে কিন্তু কাগজের মণ্ড দিয়ে তৈরি পুতুলই সবচেয়ে বেশি ভালো। কেন ভালো? এটা অনেকটা হালকা, কিন্তু এগুলো দেখতে তুলনায় অনেক বেশি সুন্দর হয়, এবং আমরা এর অনেক কিন্তু বৈচিত্র্য আছে। আমরা এখানে 2 রকমের জিনিস শিখলাম, এরকম কিন্তু সারা পৃথিবীতে নানা রকম হাতের তৈরি জিনিস তৈরি করা হয়, যেগুলো কিন্তু আমরা কাগজের মণ্ড থেকে তৈরি করতে পারি। আর কি ওই বলা হচ্ছে, ঐতিহ্য অনুযায়ী গঁদে আঠা দিয়ে কাগজের মণ্ড তৈরি করা হয়। আমরা যে গঁদ গাছ থেকে যে আঠা পাই, আমরা যেটা শিখলাম এখন, সেটা আমরা আধুনিক এই সময় কি কি জিনিস আমাদের পাওয়া যায় সেই সব উপকরণ দিয়ে আমরা শিখলাম। কিন্তু আমরা যদি ট্র্যাডিশনালি কাগজের মণ্ড তৈরি করার কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু চুন বা ব্লিচিং পাউডারে কাগজটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে তুলে নিয়ে তারপর চুন বা ব্লিচিং পাউডার এবং তার সঙ্গে আঠা হিসাবে কিন্তু এই গঁদের আঠা মেশানো হয়। আমরা এখন আঠা, যে ফেব্রিক আঠা বা আমরা যে এখানে পিভিআর গ্লু এগুলো যেগুলো লাগিয়েছি, কিন্তু আগে কিন্তু এগুলো যখন অ্যাভেলেবেল ছিল না, তখন কিন্তু গঁদের আঠা ব্যবহার করা হতো এবং সেটা ভালো করে পচাতে হতো, বেশ কয়েকদিন রেখে দেওয়া হতো এবং তারপর হাতা দিয়ে নাড়িয়ে সেটাকে একদম মিশ্রণের মতো তৈরি করতে হতো। এবং ওই মিশ্রণটা কিন্তু আমরা যে পেপার ক্লে এখন তৈরি করলাম ওরকম ছিল না, ওটা দিয়ে কিন্তু ছাঁচে ফেলেও তৈরি করা যেত পুতুল। তখন কি করা হতো, যে কোনো একটা ছাঁচ নিয়ে তার মধ্যে ওই যে মিশ্রণটা তৈরি হলো গদের আঠা এবং কাগজ, খবরের কাগজ এবং রাসায়নিক দিয়ে, সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে এবং সেটা কি শুকিয়ে যাওয়ার পর খুলে নিয়ে রং করে নিয়ে বানানো হতো কাগজের মণ্ড দিয়ে পুতুল বা অন্যান্য ঘর সাজানোর জিনিস। আমরা এখানে তাহলে 2টো জিনিস দেখলাম আর আরেকটা জিনিস কিন্তু আমরা শিখলাম। তাহলে আমরা এই বিষয়ে একদম শেষে যাওয়ার আগে যেটা জানবো, যে আমরা কিন্তু তাহলে কাগজের মণ্ড দিয়ে 3 রকমের পুতুল তৈরি শিখলাম, এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটা বিশেষ যে জিনিসটা শিখতে তারা সক্ষম হলো, সেটা হলো কাগজের মণ্ড দিয়ে তৈরি পুতুল কিন্তু পরিবেশ বান্ধব। শুধু আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, যে প্রথমত কোনো একটি রাসায়নিকের ব্যবহার করতে হবে যেটি পোকামাকড় থেকে বাঁচাতে সাহায্য করবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেই রাসায়নিক যেন কোনো মতেই আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক না হয়, কেবলমাত্র পোকামাকড় থেকে বাঁচানোর জন্য জিনিসটাকে
তার জন্যই যেমন রাসায়নিক ব্যবহারের দরকার সেটা ব্যবহার করব। এবং আমরা আরও একটা জিনিস খেয়াল করব যে কখনোই যেন ওই কাগজের মণ্ড তৈরি করার সময় তাতে যেন জলের পরিমাণটা বেশি না থাকে, তবেই কিন্তু ঠিকঠাক কাগজের মণ্ড তৈরি করা সম্ভব। এবং আমরা যে পেপার ম্যাশে ক্লে তৈরি করলাম সেটা কিন্তু আমরা রেখেও দিতে পারি, প্রিজার্ভ করতে পারি, পরেও সেটাকে ব্যবহার করে আমরা অন্য কোনো জিনিস বানাতে পারি। সেটা প্রিজার্ভ করার কি পদ্ধতি, যে আমরা সেটা কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব এবং এমনভাবে সেটা সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করব, সেটা যেন খুব ঠান্ডা বা খুব গরম জায়গায় না থাকে, এবং যখন আমরা প্রয়োজন পড়বে তখন আমরা সেটা থেকে আবার কিছু বানাতে পারি। কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব বেশি দিন এটা সংরক্ষণ করা যায় না, তাহলে কিন্তু খুব ভালো জিনিস তৈরি করা সম্ভব নয়। তাহলে আজকে আমরা শিখলাম, সেক্ষেত্রে আমরা এর দ্বারা শিক্ষার্থীদের অনেকগুলো দিকের বিকাশ করছি। এর গুরুত্ব হলো প্রথমত শিক্ষার্থীরা নানা রকম পুতুল তৈরি করতে পারবে, তাদের আনন্দের বিকাশের জায়গা হবে, তাদের নান্দনিকতার বিকাশ হবে, তারা কি বানাচ্ছে, সেটা কীরকম রং করছে সেটা বিকাশ হবে, এবং তাদের একটা দক্ষতার জায়গাও তৈরি হলো, তারা এগুলো দিয়ে পরবর্তী জীবনে কিন্তু উপার্জনেও সম্ভব হবে। এবং একই সঙ্গে কাগজ কিভাবে আবিষ্কার হলো সেই সম্পর্কিত ইতিহাস আমরা সমন্বিত পদ্ধতিতে কিন্তু জানাতে পারি। সেক্ষেত্রে বিদ্যালয় স্তরে কিন্তু প্রকল্প হিসাবে আমরা শিক্ষার্থীদের এই কাগজের মণ্ড দিয়ে জিনিস তৈরি এবং কাগজের মণ্ড তৈরি, এটা কিন্তু আমরা তাদেরকে শেখাতে পারি। আজকে আমরা এই যে কাগজের মণ্ড তৈরি করা শিখলাম, সেক্ষেত্রে আমরা যে জায়গার আমি সাহায্য নিয়েছি সেটা হলো উইকিহাউ এবং google.com। আরও অন্যান্য কিছু এই ধরনের কিছু দেখতে গেলে বা জানতে গেলে সেটা কিন্তু দেখা যেতে পারে। ধন্যবাদ। पच्चीस साल का लंबा सफर और लाखों लोगों के चेहरों पर खिलती मुस्कान, गर्व और गरिमा से जीने की प्रेरणा देती मुस्कान, आत्मसम्मान और विश्वास से पैदा हुई मुस्कान। इन खिलते चेहरों पर ये मुस्कान आई है शिक्षा के जरिए। ये मुस्कान आई है नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग यानी NIOS के जरिए। नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग या राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान, इस संस्थान का एक बड़ा उद्देश्य है आम आदमियों के जीवन को बेहतर बनाना। ऐसे लोग जिनके लिए शिक्षा एक दूर का सपना है, या वे बच्चे जो परिवार की रोजी रोटी कमाने के लिए बीच में ही स्कूल छोड़ने पर मजबूर हो जाते हैं। NIOS ऐसे बच्चों और बड़ों को दोबारा शिक्षा से जुड़ने का मौका मुहैया कराता है ताकि वे एक बेहतर जीवन जी सकें। 1989 में स्थापना के बाद NIOS ने देश के लाखों बच्चों और वयस्कों को बेहतर शिक्षा से जोड़ा है। इनमें हर उम्र, हर पृष्ठभूमि, हर जाति, हर मजहब और हर क्षेत्र के लड़के लड़कियां, महिलाएं और पुरुष शामिल हैं। बढ़ई से लेकर पायलट, डॉक्टर, इंजीनियर, बेकर और दर्जी तक NIOS कोशिश कर रहा है सबको शिक्षित और सशक्त बनाने की, चाहे वो असम के दूर दराज इलाके में रहने वाला हो या फिर मुंबई जैसे महानगर का। NIOS ने अपनी मौजूदगी हर जगह दर्ज कराई है। NIOS ने शिक्षा की परंपरागत सोच को ही बदल दिया है। वो पढ़िए जो हम पढ़ाते हैं की जगह NIOS की नई सोच है, हम वो पढ़ाते हैं जो आप पढ़ना चाहते हैं। इस नई सोच ने लोगों को आगे बढ़ने और NIOS के साथ जुड़ने के लिए प्रोत्साहित किया है। शिक्षा उपलब्ध कराने के मामले में NIOS किसी सीमा को नहीं मानता, उम्र की सीमा को भी नहीं। चंडीगढ़ के गणेश के लिए भी
NIOS एक वरदान साबित हुआ। NIOS शारीरिक रूप से अक्षम बच्चों को भी बेहतर शिक्षा मुहैया कराने के लिए पूरी तरह प्रतिबद्ध है। ऐसे बच्चों के लिए शिक्षा न केवल रोजगार के द्वार खोलती है, बल्कि उन्हें आत्मविश्वास और गर्व के साथ जीना भी सिखाती है। NIOS खेल के इन सितारों को उनकी सुविधा और समय के अनुसार बेहतर शिक्षा उपलब्ध कराता है। मेरी कॉम, सोमदेव देववर्मन, देविका रेबेका पल्लिकल, अरमान इब्राहिम, प्रद्युमन प्रकाश और अमयजोत सिंह। NIOS सीमा पर खड़े उन प्रहरियों को भी शिक्षा से लाभान्वित करता है जो देश की सुरक्षा के लिए अपनी जान की बाजी लगाने से भी नहीं चूकते। सच तो ये है कि NIOS की पहुंच हर ओर रहती है, चाहे वो दूर दराज के आदिवासी हो या जेल की कोठरी में बंद कैदी या फिर ग्रामीण और शहरी क्षेत्रों के गरीब निवासी। देश में कहीं भी कोई भी व्यक्ति, स्त्री, पुरुष, लड़का, लड़की, अमीर, गरीब शिक्षा से वंचित न रहे। राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान का यही मिशन है। राष्ट्रीय मुक्त विद्यालय शिक्षा संस्थान पूरे देश में शिक्षा के साथ साथ कौशल विकास के क्षेत्र में बहुत सारे कोर्सेज दे रहा है। लगभग 100 से ज़्यादा कोर्सेज हैं। हम दूर दराज के गांव में अपने संस्थान बनाते हैं और वहाँ के बच्चों को, वहाँ के बच्चियों को, वहाँ के वयस्कों को हुनर के क्षेत्र में शिक्षा पहुँचाते हैं। आपको जानकर खुशी होगी कि अब हम आर्ट्स, साइंस, कॉमर्स जिन क्षेत्रों में 12वीं का सर्टिफिकेट दिया जाता रहा है, अब हम हुनर के क्षेत्र में, वोकेशनल एरिया में भी 10वीं और 12वीं का सर्टिफिकेशन करेंगे। तो वो बच्चे जो कृषि से जुड़े हुए हैं, कारपेंट्री से जुड़े हुए हैं या दूसरे क्षेत्रों से जुड़े हुए हैं, वो अपने ही क्षेत्र में काम करेंगे, सीखेंगे, हुनर पैदा करेंगे अपने में और सर्टिफाइड भी होंगे कि वो सर्टिफाइड कृषक हैं, खेतिहर हैं। तो आज तक जो हमारे देश में ये सोच रही है कि आप 12वीं पास तभी कहे जाएंगे जब भूगोल, अर्थशास्त्र, भौतिकी ये पढ़ेंगे, अब ये समय बदल गया है। ITI में जितने बच्चे पढ़ते हैं, लगभग 18 लाख बच्चे हर साल दाखिला लेते हैं। अब हम उनको सर्टिफिकेशन करेंगे। NIOS अपने छात्रों को माध्यमिक स्तर पर 26 और उच्च माध्यमिक स्तर पर 19 विषयों का विकल्प देता है। पढ़ाई किस माध्यम से करनी है, इसमें भी आपको लचीलापन मिलेगा। माध्यमिक स्तर पर ही 7 भाषाओं के अलग अलग माध्यमों का विकल्प मौजूद है। शैक्षणिक कार्यक्रमों के अलावा 86 वोकेशनल शिक्षा कार्यक्रम भी उपलब्ध हैं, जो छात्रों को कामकाजी दुनिया के लिए तैयार करते हैं। वोकेशनल प्रशिक्षण को अधिक सुदृढ़ बनाने के लिए NIOS ने ITDC, सिस्को, इंडियन मेडिकल एसोसिएशन जैसे कई सरकारी और गैर सरकारी संस्थानों के साथ भागीदारी स्थापित की है। आज लाखों छात्रों के लिए अपनी पसंद का स्कूल है राष्ट्रीय मुक्त विद्यालयी शिक्षा संस्थान यानी नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग। NIOS ने एक लंबा सफर तय किया है, लेकिन मंजिल अभी दूर है। निरंतर विकास और नवीनीकरण के लिए NIOS सदैव प्रतिबद्ध है। शिक्षा का उद्देश्य महज रोजगार जुटाना ही नहीं है, बल्कि स्वयं को सशक्त बनाना भी है। NIOS लाखों छात्रों के लिए यही आत्मसम्मान दिलाने में जुटा है। लाखों लोगों के लिए एक आशा और उम्मीद है। नेशनल इंस्टीट्यूट ऑफ ओपन स्कूलिंग। शिक्षा सबके लिए, कहीं भी, कभी भी।